ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো আজকের ব্লগটা না একদম ছোট একটা ব্লগ হয়ে গেছে সত্যি। আজকে তেমন কাজের কোনো প্রেশার ছিল না, আর কোনো রুটিন মাফিক কাজ ছিল না, কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বলতে প্রসাদ নিতে যাব আমরা। আমাদের এদিকে একটা আশ্রম আছে, রাম ঠাকুর আশ্রম, ওখানে প্রসাদম নিতে যাব। কীর্তন যে হয়েছে কার্তিক মাসের, তো ওখানে প্রসাদম দেওয়া হবে। তো যেহেতু প্রসাদম নিতে যাব, তো রান্নাবান্না তেমনটা কোনো ভেজাল নেই। আর তোমরা তো জানো, তোমাদেরকে যারা আমার ব্লগ রেগুলার দেখো তাদের কাছে আমি বলে থাকি কিংবা শেয়ার করে থাকি যে আমি শুধু দুবেলাই খাই, রাতে খাই আর দুপুরে খাই। তো সকালবেলার তেমন একটা চাপ নেই রান্নাবান্নার। আর সবাই প্রসাদ নিতে যাবো, প্রসাদ মানে তো সবার ভাগ্যের ব্যাপার, বুঝতেই পারছো। আর অলরেডি দেখো সকালবেলাও চলে এসছে প্রসাদম। আমার মেয়েকে যে টিচার পড়ায় ওই দাদা আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। সকালবেলা ছিল বাল্যভোগ প্রভুর, মালপোয়া, ক্ষীরের পাটিসাপটা, তারপর চিড়ে খই মাখা, একদম সুন্দর বাল্যভোগ ছিল। তো নিয়ে এসেছিলো, ওটা চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে বিছানাটাকে এলোমেলো করা হয়েছিল, তো বিছানাটাকে আমি গুছিয়ে নিতে চলে এসেছি। তো ওই যে বললাম যে যেহেতু আমরা মন্দিরে যাবো, প্রসাদম নেব, তো তেমনটা চাপ নেই রান্নাবান্নার। তো ভাবলাম হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। তো ও বললে যে তোমরা যেহেতু বাড়িতে থাকবে না আর দুপুরবেলার খাবারটাও খাবে না, তো আমার জন্য যে কোনো একটা ভাজা করে নিও। তো ওটা মাথায় রেখে রাতের বেলার কথা আর চিন্তা করলাম না, কারণ দুপুরবেলা যেহেতু প্রসাদ নেব, তো সেই প্রসাদে আমরা রাতের বেলাও নিতে পারবো, নিয়ে আসবো কিছুটা প্রসাদ। তো প্রসাদ দেওয়া হবে খিচুড়ি। খিচুড়ি ইজ মাই ফেভারিট, খিচুড়ি খুব প্রিয় আমার। তো এই জন্য তো নিয়ে আসবো যেহেতু, তো ওই যে বললাম যে চাপ নেই। তো চলো রান্নাবান্নাটা মোটামুটি যাই করব সেরে নিই। তার আগে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো চুলে একটু লিভন লাগিয়ে নিচ্ছি। আর সিঁদুর পরারও টাইম হয়ে গেছে। আর এখন ধরতে পারো শীতকালেই, গতবার না এরকম নভেম্বর মাসে তেমনটা ঠান্ডা লাগেনি, কিন্তু এইবার এই নভেম্বর মাস থেকেই, নভেম্বর মাস 15 চলে যাওয়ার পর থেকেই কেমন ঠান্ডা লাগছে না। চামড়ার তো যা অবস্থা, স্কিন একদম ড্রাই ড্রাই হয়ে আছে। আমার তো যথারীতি দুবেলাই লোশন ইউজ করতে হচ্ছে। এমনিতে আমার ড্রাই, তারপরে শীতের দিন আসলে আমার স্কিন ভেরি ভেরি ড্রাই হয়ে যায়। আর আমার একটা অভ্যাস আছে, আমি একটু পরপর লোশন মাখি, আর বাচ্চাদেরকেও একটু পরপর লোশন মাখি। যখন দেখি যে চামড়াটা ড্রাই ড্রাই হয়ে আসছে, কেমন যেন শুকনো শুকনো লাগছে স্কিনটা, তো সঙ্গে সঙ্গে আমি আবার সেই লোশন মাখিয়ে নিই। বিশ্বাস করে আমার এই যে দেখতে পাচ্ছ এত বড় লোশনটা ভালোভাবে আমার 1 মাসও যায় না। ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে দিই 15 দিন কিংবা 16 দিন। তো আমি 15 দিনে একটা শেষ হওয়ার আগে আগে আরেকটা অর্ডার দিয়ে নিই। আর এই লোশনগুলি আমি ফ্লিপকার্ট থেকে আনি, একদম 50% অফ, 50% দামে আনি। 500-550 টাকার থাকে, কিন্তু আমি 250 টাকা, কখনো কখনো 260 টাকা, কিন্তু তবুও আমার অনেকটা লাভ হয়। বাইরে থেকে কিনতে গেলে অনেকটা লাগে, কিন্তু অনলাইনে কিনতে আমার অনেকটা লাভ হয়। তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কী কী রান্না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আগেই তো বলেছি যে তেমন কিছুই রান্না করব না। তো ফ্রিজে খুলে দেখলাম অনেক কিছু সবজি আছে, কারণ হাজব্যান্ড গতকাল রাতে অনেক কিছু সবজি নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ড সবজি নিয়ে আসছে মানে তো অনেক কিছু। তো সমস্ত কিছু প্যাকেট করে করে রেখে দিয়েছি। আমার শাশুড়িমা বাড়িতে নেই, তো কাটাকুটিটা তখন হবে না, যখন উনি আসবেন। ও 2 দিনের জন্য একটু আগরতলা গেছেন, তো আসলে কাটাকুটি, কারণ আমার সেই বসে বসে কাটাকুটি করার টাইম নেই। বাচ্চা নিয়ে সমস্ত কিছু আমার সামলাতে হয়, তো বসে বসে যে তরকারি কাটবো ওটার টাইম থাকে না। তো রেখে দিয়েছি, যেগুলো সিম্পল করা যায় ওগুলোই নেব, আজকে সিম্পলেই রান্না করব। তো প্রথমতই রাইসটাকে বসিয়ে দেব। আমি সকালবেলা ভাত না খেলে কী হবে, আজকে একটু মেয়েকেও খাইয়ে নেব। ও যদিও খায় না, কিন্তু স্কুলে চলে গেলে মিড ডে মিলটা খায়। তো বাড়িতে থাকলে ও খায় না, ওটস খায় কিংবা ক্যালক্স খায়। তো আজ ওকে একটু খাইয়ে নেব, তো এজন্য রাইসটাকে বসিয়ে দিচ্ছি। আর ছেলে তো খাবেই, কোথাও গেলে ওকে নিয়ে গেলে ও খাওয়া দাওয়া করতে চায় না, তো বাড়িতে ওর খাওয়াটা পরিমাণ মতো ওকে খাইয়ে তারপর নিয়ে যেতে হয়। তো ভাবলাম সিম্পল রান্নাই করব। তার আগে দেখো চলে গেছি বেডরুমে, এক বিছানা তুলেছি, আরেক বিছানাটা তোলার টাইম পাইনি। কেন বলো তো, সুনাইও আজকে স্কুলে যায়নি, তো দুজন মিলে যা দুষ্টামি শুরু করে দিয়েছে। এদিকে ওদেরকে সামলানো, কখনো মাধবন কান্না করছে, কখনো সুনাই বায়না করছে, এগুলো সারতে সারতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। তো এগুলো করে আমার ঘরের কাজগুলো করতে না একটা এলোমেলো হয়ে যাচ্ছে।
তো এগুলো পরে করব। একটু রাইস কুকারটা বসিয়ে এসেছি, জলটা গরম হোক, ওইদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিতে চলে আসলাম। তো ফ্রিজ খুলে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে কী পরিমাণ আমার সবজি মানে রয়েছে। এগুলো কিচ্ছুই ধরবো না, আজকে ধরলে বিপদ আছে, কারণ আমি কাটতে পারবো না। তো বের করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ করলা, ঢ্যাঁড়স আর করলা নিয়ে নিয়েছি। তো করলা তো দেখে বুঝতেই পারছো, অবভিয়াসলি করলাকে ভাজবো আমি। তো করলাটাকে একটু সেদ্ধ করে নেব। এইদিকে আমি যে বলেছিলাম যে আমার ইলেকট্রিক ওভেনটা নষ্ট হয়ে আছে, এখনও সেই নষ্টই হয়ে আছে। তো এর জন্য কুকারে না একটা সিটি দেওয়ার আগে আমি করলাগুলো নামিয়ে নেব, তাহলে গলবে না করলাগুলো, আর গ্যাসটাও বেশি নষ্ট হবে না। এইদিকে দেখতেই পাচ্ছ মসুর ডাল আমি ফোড়ন দিয়ে দিয়েছি, মানে সম্বার দিয়ে দিয়েছি, এখন একটু ফুটে আসলে নামিয়ে নেব। আর ওইদিকে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স রান্না করব, ঢ্যাঁড়স না আমার এত ভালো লাগে, সেদ্ধ বলো ভালো লাগে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা বলো ভালো লাগে, ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে ভাজা বলো ভালো লাগে, ঢ্যাঁড়স দিয়ে পেঁপে দিয়ে ভাজা বলো ভালো লাগে, ঢ্যাঁড়স শুধু শুধুও ভালো লাগে, ঢ্যাঁড়স চচ্চড়িও ভালো লাগে। এত ফেভারিট আমার ঢ্যাঁড়সটা। তো আজকে রান্না করব ঢ্যাঁড়স। এই যে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়সগুলো কেটে নেব, কেটে নিয়ে এই যে কুমড়ো নেব, এই কিছুটা আলু নেব, আলু কুমড়ো আর ঢ্যাঁড়স একটা ভাজা করে নেব। তো আমার ছেলে মেয়েও খেয়ে নেবে, আর রাতের জন্য কিছুটা রেখে দেবো। আর করলা ভাজাটা ধরো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা বলতে আমি তো আর খাবোই না, আমার হাজব্যান্ডের দু রকমের ভাজা দিয়ে আর ডাল দিয়ে বাস হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে বলেছি যে বাজার থেকে একটু ঘি এনে রাখো, কারণ উনি আবার ঘি বাটার ছাড়া ভাজা সেদ্ধ খেতে চান না। আমায় কিন্তু আবার অন্যরকম, ঘি বাটার লাগে না আমার ভাজা সেদ্ধ খেতে, একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা তেল হলে বাস একদম যথেষ্ট হয়ে যায়। এই যে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে নিলাম, এখন রান্না করে নেব, বেশিক্ষণ টাইম লাগবে না, এই ঘন্টাখানেকের মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারছো দুদিকে বসিয়ে দিয়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, সকালবেলা উঠেও না তাড়াতাড়ি কাজ করতে পারছি না, ওদের যন্ত্রণা আমি অস্থির হয়ে যাচ্ছি। তো লাইটটাও জ্বালিয়ে নিলাম, লাইট জ্বালিয়েও কি আর না জ্বালিয়েও কি আমার রান্নাঘরে না কেন জানি ভিডিওগুলো একদম অন্ধকার অন্ধকার উঠে, বুঝতেই পারি না। ভাবছি ট্রাইপডটা একটু চেঞ্জ করে নেবো, অন্যরকম একটা ট্রাইপড নেব। তো একদিকে করলা ভাজা বসাবো, আরেকদিকে এই যে দেখতেই পাচ্ছ আলু কুমড়ো ভাজাটা বসিয়ে দিচ্ছি, আরেকদিকে করলা না সরি ঢ্যাঁড়স ভাজাটা করবো, আর লাস্টে করবো করলা ভাজাটা। করলা ভাজাটা লাস্টে করলে না ওটা গরম গরম থাকে, খেতে বেশ মজা লাগে, ঘি দিয়ে ভালো জমে যায়। আর এইদিকে কিন্তু কাপড় চোপড় ধোয়া ছিল, প্রত্যেক দিনের আমার থেকে কাপড় চোপড় ধোয়া, এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে কুটে রেডি করতে করতে। ওইদিকে বাথরুম তো কাছে আছে, তো আজকে না ছাদের উপরে গিয়ে আর কাপড় চোপড় কাছাকাছি করিনি, তো বাথরুমে ধুয়ে দিয়েছি। এই যে প্রত্যেক দিনে যে বাসি কাপড় চোপড় থাকে এগুলো, তো মেয়েকে বললাম যে যা তুই গিয়ে এগুলো একটু ছাদে মেলে দিয়ে আয়, আমি আর যাব না। আর ইদানিং আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড করছে, আমার একদম না ছাদে মানে ছাদ নয় সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্টই হচ্ছে। তো ওকে বললাম তুই একটু ছাদে গিয়ে এগুলো মেলে দিয়ে আয়, ও বাস কথা শুনে তো ও চলে যাচ্ছে ছাদে মেলে দিতে। তো এটা একটা কিন্তু ভীষণ বড় বিরাট বড় কাজ। তো এই যে দেখো কী রকম অন্ধকার দেখাচ্ছে, বুঝতে পারি না কি করব আমি, কোন অ্যাঙ্গেলে আমি ভিডিও করব আমি এটাই বুঝতে পারি না। দেখতে পাচ্ছ আমি একটু নাড়াচাড়া করলে আলুটা দেখা যাচ্ছে, নয়তো দেখা যাচ্ছে না। ওইদিকে দেখো ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, এখন করলা ভাজা করব, তো দেখে নাও। গাইস যেহেতু অন্য কোথাও যাব তো তাড়াহুড়া করে না আর কোথাও আর কিছু শ্যুট করা হয়নি, এই যে একটা তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়ো করে আর ভিডিও কিছুই করিনি। তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ছোট্ট ব্লগই শেয়ার করলাম বলতে পারো। আর নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে, একটা রুটিন মাফিক রুটিন তোমাদের সামনে, মর্নিং রুটিন তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাই বাই, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।